মাস পরে যে নির্বাচনটি হবার কথা, সেটাকে অনেকেই দেখছেন শুধু আরেকটা জাতীয় নির্বাচন হিসেবে না, বরং একটি ঝুলে থাকা প্রতিশ্রুতির পরীক্ষা হিসেবে। গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তার মূল নৈতিক ভিত্তি ছিল খুবই পরিষ্কার: দল নিরপেক্ষ, স্বার্থ নিরপেক্ষ এক প্রশাসন এটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে, তারপর সসম্মানে সরে দাঁড়াবে। কিন্তু সময় যত এগুচ্ছে, এই প্রতিশ্রুতিটাই যেন প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে সরকারের ভেতরে কিছু কাজকর্মের কারণে। বিশেষ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন উপদেষ্টা পরিষদের দুই সদস্য মাহফুজ আলম ও আসিফ আহমদ সজীব ভূঁইয়া। একজন এখনো নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে সিদ্ধান্তহীন, অন্যজন ঢাকায় ভোট করবেন বলে প্রকাশ্যে জানিয়েছেন এবং তফসিলের আগে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু কোন রাজনৈতিক ঠিকানায় দাঁড়িয়ে তিনি ভোটে নামবেন তা এখনো অনিশ্চিত। এই অনিশ্চয়তা সাধারণ কোনো ব্যক্তিকে ঘিরে নয়, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কাঠামোর অংশ হয়ে থাকা দুজন নীতি নির্ধারককে ঘিরে। ফলে প্রশ্নটা ব্যক্তিকে ছাপিয়ে পুরো ব্যবস্থার দিকে চলে গেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা জানি, তত্ত্বাবধায়ক বা নন পার্টি কেয়ারটেকার ব্যবস্থার মূল দর্শনই ছিল নির্বাচনের সময় রাষ্ট্রের ক্ষমতা যেন কোন দল বা ব্যক্তির নির্বাচনী স্বার্থে ব্যবহার না হয়। 1996 সালের 13তম সংশোধনীর মাধ্যমে যে ব্যবস্থাটা চালু হয়েছিল, সেটা মূলত নির্বাচনকালীন নিরপেক্ষতার ধারণাকে সাংবিধানিক রূপ দিয়েছিল। পরে এই ব্যবস্থা বাতিল হয়ে একের পর এক পক্ষপাতদুষ্ট নির্বাচনের অভিজ্ঞতা আমরা দেখেছি। আবার সম্প্রতি সুপ্রিম কোর্ট সেই ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য পুনর্বহালের রায় দিয়েছে, যদিও তা আসন্ন নির্বাচনের ক্ষেত্রে প্রয়োগ হবে না। অর্থাৎ ইতিহাস নিজেই প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনকালীন সরকারের বিশ্বাসযোগ্যতা একটা মৌলিক রাজনৈতিক প্রশ্ন, যেটা এড়িয়ে যাবার সুযোগ। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটা অঘোষিত কেয়ারটেকার সরকারের জায়গায় দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিকভাবে যেসব নীতিমালা ও গাইডলাইন দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মান যাচাই করা হয়, সেখানে কয়েকটা বিষয় বারবার উঠে আসে। নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষকে অবশ্যই নিরপেক্ষ, দল নিরপেক্ষ ও স্বার্থ নিরপেক্ষ হতে হবে। সরকারি পদে থেকে কেউ যেন নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রের সম্পদ ও ক্ষমতা ব্যবহার করতে না পারে। আর যে কোনো সম্ভাব্য স্বার্থের সংঘাত আগে থেকেই চিহ্নিত প্রতিরোধ করতে হবে। এইসব নীতির আলোকে তাকালে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বর্তমান অবস্থানে স্পষ্টভাবেই জটিলতা তৈরি করছে। অনেকে চুক্তি দেখাতে পারেন, তারা তো এখনো প্রার্থী হননি, শুধু ভাবছেন বা ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু সমস্যাটা শুধু প্রার্থী হওয়া না, বরং সম্ভাব্য প্রার্থী হওয়ার স্ট্যাটাস দিয়েও। একজন মানুষ যখন মন্ত্রিসভা সমমান রাষ্ট্রীয় পদে থেকে নিজের এলাকায় রাজনৈতিক যোগাযোগ বাড়ান, মিডিয়ায় উপস্থিত থাকেন, উন্নয়ন বা সংস্কারমূলক উদ্যোগে কৃতিত্ব পান, স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি কাজ করেন, সেটা নিজেই এক ধরনের ইনকামবেন্সি অ্যাডভান্টেজ। নির্বাচনী রাজনীতিতে এটাকে দেখা হয় বিরাট বাড়তি সুবিধা হিসেবে, যা প্রতিদ্বন্দ্বীদের জন্য সমতা ভিত্তিক প্রতিযোগিতা কঠিন করে তোলে। এ কারণে অনেক দেশে নির্বাচন পরিচালনাকারী মন্ত্রীরা শীর্ষ আমলা কিংবা কমিশন সদস্যদের নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট কুলিং অফ পিরিয়ড রাখা হয়। আমাদের এখানে উল্টোভাবে ঘটছে, যারা ঠিক নির্বাচনের সময় রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে, তারাই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা। এই বিতর্ক আরো তীব্র হয়েছে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক শক্তি এনসিপিতে করে। ছাত্র নেতৃত্বাধীন যে আন্দোলন জুলাই অভ্যুত্থানের পথ তৈরি করেছিল, তার একটা অংশ এখন দল গড়ে নির্বাচনে মাঠে নামতে চাইছে, আবার একই সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে প্রতিনিধিত্ব ধরে রাখতে চাইছে। ফলে জনমনে এই ধারণা জোরালো হয়েছে, এটা কি তাহলে নতুন ধরনের ক্ষমতা? দল যে দল রাষ্ট্রের ছায়ায় দাঁড়িয়ে নির্বাচনে মাঠে নামবে। গত দশকের অভিজ্ঞতা আছে, যেখানে আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের সরকারি সুবিধা ব্যবহার করে ভোটের মাঠটা সাজানো হয়েছিল, কিন্তু মানুষ সেই স্মৃতি এখনো ভুলে যায়নি। নতুন প্রজন্মের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার পুরনো ওই সংস্কৃতি ভেঙে একটা আলাদা মানদণ্ড দাঁড় করাবে। কিন্তু যখন দেখা যাচ্ছে ক্ষমতায় বসেই কিছু মানুষ মাঠ গোছানোর ইঙ্গিত দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হচ্ছে। এখানে একটা নৈতিক কন্ট্রাস্ট আরো পরিষ্কার ভাবে সামনে আসে। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য প্রকাশ্যেই জানিয়েছেন তিনি কোনোভাবেই নির্বাচনে দাঁড়াবেন না, কারণ উপদেষ্টা হিসেবে থাকা অবস্থায় এলাকাবাসীর জন্য কাজ করে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে, সেটাকে ব্যবহার করে ভোটে নামানো স্বার্থের সংঘাত। তার এই অবস্থান প্রমাণ করে দেয় সমস্যাটা বোঝা যাচ্ছে না এমন না, বরং কেউ কেউ বুঝেও সেই নৈতিক সীমারেখা মানতে চাইছেন না। ফলে ব্যাপারটা ব্যক্তিগত মতের ভিন্নতা না থেকে রাজনৈতিক সুযোগ সন্ধানের একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই বিতর্ক শুধু অভ্যন্তরীণ নীতি নৈতিকতার প্রশ্ন নয়, এর স্পষ্ট কূটনৈতিক অভিজ্ঞতা আছে। গত এক বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক এক অদ্ভুত টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া, তাকে ফেরত পাঠানোর দাবিতে ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক তপ্ততা, সীমান্তে হত্যাকাণ্ড ও অনুপ্রবেশ নিয়ে অভিযোগ, বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও পাল্টাপাল্টি সিদ্ধান্ত, সব মিলিয়ে একটি অবিশ্বাসের দেয়াল দাঁড়িয়ে গিয়েছিল। পরে যুক্তরাষ্ট্র ও অন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতায় দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের আলাপ, রাজনৈতিক পর্যায়ে নীতির পুনর্বিবেচনা, এসবের মাধ্যমে এক ধরনের ঠান্ডা মাথার
বাস্তবতায় ফিরতে শুরু করেছে সম্পর্কের পথ। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত প্রকাশ্যে বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক অনেকটাই নির্ভর করবে এখানে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া গড়ে ওঠার উপর। অর্থাৎ দিল্লি সরাসরি না বলেও বার্তা দিচ্ছে আরেকটি নিয়ন্ত্রিত ও বিতর্কিত নির্বাচন হলে আঞ্চলিক কূটনীতির পরিণতি খুব সুখকর হবে না। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের নৈতিক অবস্থান দুর্বল হলে শুধু দেশের ভেতরের আস্থাই হবে না, বাইরের মিত্রদের কাছেও সরকারের অবস্থান দুর্বল হয়ে যাবে। তারা প্রশ্ন তুলবে, যে সরকার নিজেকে নিরপেক্ষ বলছে সে কি সত্যিই নিরপেক্ষ, নাকি নতুন এক প্রজন্মের ক্ষমতা লোভের প্ল্যাটফর্ম? ভাই কথা পরিষ্কার, নির্বাচন দিতে হলে অবশ্যই সকল দলের নিয়ে নির্বাচন দিতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার যে কাজটি করেছিল সেই ভুলটি যদি এই অন্তর্বর্তীকালীন সরকার করে থাকে তাহলে সেটা মারাত্মকভাবে ভুল করবে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে থাকি, সেটা অনেকে এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। পরিষ্কার হচ্ছে এটাই যে আওয়ামী লীগ এটা কোনো শেখ হাসিনার কোনো দল নয়। হ্যাঁ, শেখ হাসিনার সেখানকার সভাপতি ছিলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু এটাকে করছে, সামনের দিকে অগ্রসর করেছে। এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, কিন্তু দল হিসেবে কখনোই স্বৈরাচার ছিল না। অনেকে প্রশ্ন করতে আওয়ামী লীগ স্বৈরাচার, এটি কারা প্রশ্নটা তোলে? তারাই প্রশ্ন তোলে যারা একাত্তরকে বিশ্বাস করে না, যারা একাত্তরকে মানতে চায় না, তারাই মূলত এই প্রশ্নটা বারবার করে যায়। অতএব আমরা একটা জায়গায় পরিষ্কার হতে পারি যে আওয়ামী লীগকে রেখে, অর্থাৎ যারা বিগত দিনে দুঃশাসন করেছে তাদেরকে মাইনাস করে একটা সুন্দর সুস্থ আওয়ামী লীগের ধারায় যারা রাখতে চায়, যারা আওয়ামী লীগকে সামনের দিকে অগ্রসর করতে চায়, ভালো রাজনীতি করতে চায়, দেশকে ভালো পথে নিয়ে যেতে চায়, তারা হয়তো আওয়ামী লীগের হাল ধরতে পারে। বাট যারা বিগত দিনে স্বৈরাচারী করেছে তাদেরকে মাইনাস করে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়ার একটা বড় সুযোগ তৈরি করে দেওয়া উচিত ছিল বলে আমরাও এটা মনে করি। ভালো থাকেন।